আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৪র্থ নম্বর পর্ব। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। বেশ কিছুক্ষণ পর আমি বললাম, এই রাহা, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? আরে বাবা, না বললে বুঝবো কি করে কি হয়েছে তোমার? আমার কথা সে মাথা তুলে আমাকে এত কাছে দেখে হঠাৎ আমাকে ধাক্কা দিয়ে উঠে বসে। রাহা চোখের পানি মুছে রাগে গজগজ করতে করতে বলে, একটুখানি সুযোগ পেলে অমনি জড়িয়ে ধরতে ইচ্ছে করে, তাই না? আপনারা ছেলেরা সবাই এক সমান, সুযোগ পেলেই মেয়েদের উপর ঝাঁপিয়ে পড়েন। এখন তো আমার মনে হচ্ছে আপনিই আমাকে অপহরণ করেছেন, এমনকি আপনি নিজে থেকেই আমাকে বিয়ে করেছেন। এসব আপনার প্ল্যান ছিল, এখন আমার কাছে সাধু সাচ্ছেন, তাই না? ছি, ভাবতে আমার ঘৃণা লাগে যে এমন একটা ছেলের সাথে আমার বিয়ে হয়েছে। আমি শুধু আহাম্মকের মতো ওর দিকে তাকিয়ে রইলাম। ওর কথায় আমার রাগ হচ্ছে প্রচুর। এদিকে রাহা খুব রেগে আছে। আমি রেগে গিয়ে কিছু বলতে গেলে সমস্যা বাড়বে বই কমবে না, তাই চোখ মুখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম রাগটা কমানোর জন্য। বলা যায় রাগ কমানোর এটা একটা টেকনিক, আর এমনিতেও হাদিসে আছে রাগ মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়। রাগ দেখিয়ে কখনো কোনো কিছু সমাধান করা যায় না, এমনকি রাগ সম্বরণকারীদের জন্য আলাদা নেকি দানের উল্লেখ আছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে উম্মতগণ, এমন কাজ থেকে বিরত থাকো যে কাজ তোমাদের ভিতরে রাগ সৃষ্টি করে, একে অপরের সাথে ঝগড়া বিবাদ মারামারি করতে বাধ্য করে। রাগ মানুষকে পাপের পথে ঠেলে দেয়, তাই কেউ রেগে গেলে তার সাথে ঠান্ডা মেজাজে এমনকি মুচকি হেসে কথা বলবে, নয়তোবা চুপ থাকবে। যে রাগ সম্বরণ করে তার আমল নামায় যেমন নেকি লেখা হয়, তেমনি যে চুপ থাকে তার আমল নামায়ও নেকি লেখা হয়। আল হাদিস। যাই হোক, বেশ কিছুক্ষণ পর আমি উঠে বসলাম। পাশে থাকা টি টেবিলে রাখা পানির গ্লাসটা ওকে এগিয়ে দিয়ে বললাম, পানিটা খেয়ে নাও। রাহা হাত দিয়ে সরিয়ে বলে, আমি খাবো না। আমি বললাম, পানিটা খেয়ে নিতে বলছি। রাহা একবার আমার মুখের দিকে তাকিয়ে পানির গ্লাসটা নিয়ে ঢকঢক করে পানিটা খেয়ে নিল। আমি খুব ঠান্ডা গলায় বললাম, দেখো, বারবার আমাকে দোষ দেওয়াটা না বন্ধ করো। তুমি এত আহামরি সুন্দরী না যে তোমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতে হবে। আচ্ছা, তুমি আমাকে এটা বলো তো, পুলিশকে তুমি খবর দিয়েছিলে নাকি আমি খবর দিয়েছিলাম? তুমি যদি পুলিশকে খবর না দিতে তাহলে আমাকে ট্যাপে পড়ে তোমাকে বিয়ে করতে হতো না। আমার কোনো শখ জাগেনি, বুঝলে, তোমার মতো মেয়েকে বিয়ে করার। নিহাত মান সম্মানের কথা চিন্তা করে তোমাকে বিয়ে করেছি, আর বাকি রইল তোমাকে ছোঁয়ার। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার আমার বিয়ে হয়েছে পর্যন্ত আমি কতবার তোমার কাছে এসেছি, এমনকি তোমার চোখে চোখ রেখে কতবার কথা বলেছি। এক বিছানায় থাকি না পর্যন্ত ছোঁয়ার তো কোনো প্রশ্নই আসে না। বারবার তুমি আমার উপর এসে পড়ো, এমনকি আমাকে জড়িয়ে ধরো। তখন আমি বাধ্য হই তোমাকে না চাইতেও জড়িয়ে ধরতে। সেটা যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে আমি সরি বলছি, পারলে আমাকে ক্ষমা করো। আর আজকের পর থেকে আমার থেকে দূরত্ব বজায় রেখে থাকবে। না তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট আছে, না তোমার এই শরীরটার প্রতি। আমি ওই ধরনের ছেলে না। আর একটা কথা, তুমি এত রাতে কান্না করছিলে কেন? কি হয়েছিল? বাজে কোনো স্বপ্ন দেখেছো বুঝি? রাহা এবার নিজের ভুলটা বুঝতে পারে যে সে আমাকে ভুল বুঝে অযথা আমার উপর রাগারাগি চেঁচামেচি করেছে। রাহা কান্না মিশ্রিত কণ্ঠে বলে, সরি, হঠাৎ আপনাকে এত কাছে দেখে আমি ভেবেছিলাম অন্য কিছু, তাই নিজেকে ঠিক রাখতে পারিনি। ভুল হয়েছে আমার, মাফ করে দিন। আমি বললাম, আর কান্না করছিলে কেন? রাহা বলে, হঠাৎ মা বাবার কথা মনে পড়েছে তাই। আমি বললাম, এটাই স্বাভাবিক, অনেকদিন ধরে তাদেরকে দেখছো না, তাই হয়তো মন খারাপ করছে। তুমি বরং একটা কাজ করো, কাল বাবার সাথে তোমাদের বাড়িতে চলে যাও। এমনিতেও কাল বাবা তোমাদের বাড়িতে যাবে। রাহা আমার দিকে তাকিয়ে বলে, সত্যি যাব? আমি বললাম, হ্যাঁ যাবে। রাহা বলে, আপনি কিছু মনে করবেন না তো? আমি বললাম, এখানে কিছু মনে করার কি আছে? তোমার নিজের বাড়িতে তুমি যেতেই পারো, সেখানে আমি কেন কিছু মনে করব? রাহা বলে, আপনি যাবেন না আমার সাথে? আমি বললাম, এখানে আমার যাওয়ার কথা আসছে কেন? আর এমনিতেও আমি গিয়েই বা কি করব? বাবা যাচ্ছে তোমার বাবার সাথে কথাবার্তা বলে আসবে। আমার পরিবার মেনে নিয়েছে আমাদের বিয়েটা। এখন প্রশ্ন হলো, তোমার ফ্যামিলি এই বিয়েটা মেনে নেবে তো? যদি মেনে নেয় তাহলে সব ঝামেলা মিটেই গেল, আর যদি মেনে না নেয়? রাহা বলে, আর যদি আমার ফ্যামিলি মেনে না নেয় তাহলে কি আপনি আমাকে ছেড়ে দেবেন? খুবই করুণ সুরে কথাটা বলে রাহা। আমি ওর মলিন মুখের দিকে তাকিয়ে বললাম, জানি না, দেখা যাক কি হয়। এখন ঘুমিয়ে পড়ো, পরেরটা পরে দেখা যাবে। এই বলে আমি উঠতে যাব। তখনই রাহা বলে, কোথায় যাচ্ছেন? আমি বললাম, ঘুমোতে। রাহা বলে, ঘুমোতে মানে আপনি খাটে ঘুমোবেন না? আমি বললাম, না। রাহা বলে, কেন? আমার কথায় বুঝি রাগ করেছেন? আমি বললাম, রাগ করাটা কি স্বাভাবিক নয়? কিছু না করেও যখন একটা মানুষ বারবার অপমানিত হয় তখন সেটা ইগোতে লাগে। তার চেয়ে বেটার আমি তোমার থেকে দূরে থাকি, সেটাই ভালো হবে। রাহা বলে, আমাকে ক্ষমা করবেন, আসলে আমি বুঝতে পারিনি। হঠাৎ কি থেকে যে কি হয়ে গেল সত্যি আমি জানি না। বিশ্বাস করুন, আমি মন থেকে আপনাকে কিচ্ছু বলিনি। আমি বললাম, থাক, আর কিছু বলতে হবে না, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো। এই বলে আমি আবার খাটে এসে শুয়ে পড়লাম। রাহাও চুপচাপ আমার পাশে শুয়ে পড়লো। দুজন দুই দিকে ফিরে শুয়ে আছি, কারোর মাঝে কোনো কথা হচ্ছে না। দেখতে দেখতে রাত কাবার হয়ে গেল। সকাল থেকে রাহার মন ফুরফুরে, কারণ সে নিজের বাড়িতে যাবে। কতদিন পর মা বাবাকে দেখবে, নিজের চেনা মানুষগুলোকে দেখবে। চেনা বাড়িতে আজ অনেক দিন পর পা রাখতে যাচ্ছে। হঠাৎ সবাই ওকে দেখে কি করবে?
ওদের রিয়েক্ট কেমন হবে, তারপর যখন শুনবে ওর বিয়ে হয়ে গেছে তখন সবার মুখের প্রতিক্রিয়া কেমন হবে, সবকিছু ভালো ভালো মিটে যাবে তো। আরো নানান রকমের কথা ভাবতে লাগলো। দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হলো। রাহা যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। এদিকে আমি ছিলাম না, আমি তখন অফিসে ছিলাম। আমাকে না বলে, এমনকি আমাকে না দেখে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না রাহার, কিন্তু সেটা মুখে প্রকাশ করে বলতে পারছে না লজ্জায়। বাধ্য হয়ে বাবার সাথে চলে গেল নিজের বাড়িতে। প্রায় ঘন্টাখানেক পথ চলার পর ওদের বাড়িতে গিয়ে পৌঁছলো। বাবাকে সাথে করে নিয়ে মেন দরজার কাছে দাঁড়িয়ে কলিং বেল প্রেস করতেই মেয়েটির মা এসে দরজা খুলে দিল। দরজা খুলে রাহাকে দেখে ওর মা তো অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা। রাহা তাড়াতাড়ি মা বলে জড়িয়ে ধরে ফেলে। তারপর আর কি, বাবা মা দুজনেই মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। ভাই তখন ঘরে ছিল না, অফিসে ছিল, তাই ভাইকে ফোন করা হলো। বোন ফিরেছে শোনার সাথে সাথে অফিসের সব কাজ ফেলে ছুটে এলো। বাবাকে ওর সাথে দেখতে পেয়ে মনে করেছে বাবা ওকে রাস্তা পেয়ে নিয়ে এসেছে, তাই বাবার হাত ধরে সবাই ধন্যবাদ জানাচ্ছে। এতক্ষণ রাহা কিছু বলছে না, মা বাবা ভাই যা বলছে সব শুনে যাচ্ছে। হঠাৎ রাহা বাবাকে উদ্দেশ্য করে বলে, বাবা আপনি বসুন, আমি আপনার জন্য চা নাস্তার ব্যবস্থা করছি। বাবা বলে, আরে না বৌমা, কিছু করতে হবে না, তুমি এখানে বসো। রাহাকে ফিরে পেয়ে যে শান্ত পরিবেশটা সৃষ্টি হয়েছিল, এখন বাবা আর রাহার কথা শুনে যেন বোম ব্লাস্ট হওয়ার মতো পরিবেশ হলো। রাহার মা বাবা ভাই সবাই একে অপরের মুখ দেখা দেখি করছে। রাহা এই লোকটাকে বাবা কেন ডাকছে, আর এই লোকটাই বা কেন ওকে বোমা বলে সম্বোধন করছে? কি হচ্ছে? কারো মাথায় কিছুই আসছে না। সবাই এবার জিজ্ঞাসু চোখ নিয়ে বাবার দিকে তাকালো। এদিকে বাবা রাহার হাত ধরে পাশে বসে মাথায় হাত বুলাচ্ছে। বাবা বলে, দেখুন আপনাদের মনে অনেক প্রশ্ন জাগছে, তাই তো? এটাই স্বাভাবিক। তবে শুনুন, আমি বলছি আসলে কি হয়েছিল। তারপর বাবা আমার মুখ থেকে শোনা সব কথা ওদেরকে খুলে বলল। সব শুনে তো রাহার মা বাবার রেগে মেগে আগুন। তারা ভেবে বসেছে আমি তাদের মেয়েকে অপহরণ করেছি, আমি তাদের মেয়েকে আমাকে বিয়ে করতে বাধ্য করেছি। সবই আমার প্ল্যান ছিল। একে একে সবাই বাবাকে অপমান করতে লাগলো, অথচ বাবা মাথা নিচু করে মুচকি হাসছে। বাবা এখনো পর্যন্ত তার পরিচয় দেয়নি। এদিকে বাবাকে অপমানিত হতে দেখে রাহা চুপ করে থাকতে পারল না। এই 3 দিন সে আমার ফ্যামিলির সাথে ছিল। আমার পরিবার যে তাকে কতটা আপন করে নিয়েছে, কতটা স্নেহ করেছে, সেটা সে নিজের চোখে দেখেছে। এখন নিজের শ্বশুরকে অপমানিত হতে দেখে খুব খারাপ লাগছে ওর। রাহা বলে, তোমরা সবাই চুপ করবে? ব্যাপারটা ভালো করে না বুঝে সে কখন থেকে ওনাকে এভাবে অপমান করে যাচ্ছ? একবার কি ভেবে দেখেছো, ওই সময়টায় ওনার ছেলের গাড়িতে যদি না থাকতাম, যদি অন্য কারোর গাড়িতে থাকতাম, তাহলে কি তোমরা আমাকে অক্ষত অবস্থায় পেতে? এতদিন হয়তো আমার শরীরটা চিল কাক ছিঁড়ে ছিঁড়ে খেত, নয়তোবা পাচার হয়ে যেতাম বাইরের কোনো দেশে। ওনার ছেলের গাড়িতে আমি কি করে এসেছি সেটা বড় কথা না। বড় কথা হলো উনি আমাকে এতদিন সম্মানের সাথে আগলে রেখেছেন। ইনফ্যাক্ট আমি ওনাকে ভুল বুঝে পুলিশকে খবর দিয়েছিলাম, কিন্তু সেখানেই মস্ত বড় ভুল করেছি আমি কি করে জানবো পুলিশ আর ম্যানেজার মিলে যে ওনাকে প্রেসার দেবে আমাকে বিয়ে করতে? তাই উনি বাধ্য হলেন আমাকে বিয়ে করতে, আর আমিও মান সম্মানের কথা চিন্তা করে ওনাকে বিয়ে করলাম। এখন এখানে অস্বীকার করার মতো কিছুই নেই। মেয়েদের জীবনে তো বিয়ে একবারই হয়, সেটা যেমন করেই হোক। আর তোমরা হয়তো জানো না উনি কে, কাকে তোমরা এতক্ষণ ধরে অপমান করছো। তারপর রাহা বাবার দিকে তাকিয়ে বলে, বাবা আপনি চুপ করে আছেন কেন, কিছু বলছেন না যে? বাবা মুচকি হেসে বলে, ওনারা যা বলছে বলুক না, এখানে কিছু মনে করার কি আছে? ওনাদের মেয়ে হারিয়েছে, ওনারা তো বলবেই। এটা কি স্বাভাবিক নয় মা? রাহা বলে, কিন্তু তাই বলে বাবা এতগুলো কটু কথা আপনি সহ করে যাবেন? আমার ফ্যামিলির হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, পারলে আমাদেরকে ক্ষমা করে দেবেন বাবা। বাবা বলে, এই দেখো পাগলি মেয়ে, তুমি কেন শুধু শুধু ক্ষমা চাইছো? আমি কিছু মনে করিনি, তুমি ভেতরে যাও, আমি তোমার মা বাবার সাথে কথা বলি। বাবার কথা মতো রাহা সবার দিকে এক নজর তাকিয়ে চলে গেল। তারপর বাবা বলতে শুরু করলো, দেখুন যা হবার হয়ে গেছে। বর্তমান আপনার মেয়ে আমার ছেলের বউ। আমি চাই না বিয়েটা নিয়ে কোনো ঝামেলা হোক, তাই আপনাদের কাছে আসা। এমনিতে ওদের বিয়ে হয়ে গেছে, এখন চাই দুই ফ্যামিলি একসাথে হয়ে ওদের বিয়েটা আবার ধুমধামের সাথে দিতে। সমাজে আপনাদের আমাদের একটা মান সম্মান আছে, নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। রাহার বাবা বলে, কিন্তু আপনি এখনো পর্যন্ত আপনার পরিচয় দিলেন না, কে আপনি? বাবা মুচকি এসে বলে, এতক্ষণ পর্যন্ত আপনি জিজ্ঞাসা করেননি আমার পরিচয়, তাই আমিও বলিনি। এখন যখন জিজ্ঞেস করছেন তাহলে বলি, বিজনেসম্যান তারিফুল হাসানের নাম শুনেছেন তো? নিশ্চয় শুনে থাকবেন, তাকে কে না চেনে? রাহার বড় ভাই বলে, আরে ওনাকে কে না চেনে, উনি তো অনেক বড় বিজনেসম্যান। সচরাচর ওনার কোম্পানির সাথে আমার একটা বিজনেস ডিল হয়েছে। তবে ওনার দায়িত্বে ওনার ছেলে আছেন, শুনেছি বাবার মতো ছেলেও খুব ভালো। তার সাথে আমার ডিল হয়েছে। ওনার সাথে কথা বলে বুঝলাম অনেক ভালো, অনেক অমায়িক। কিন্তু আপনি কে, তার কথাই বা কেন বলছেন? বাবা বলে, আসলে আমি সেই তারিফুল হাসান যার সাথে তুমি ডিল করেছো। সে হলো আমার একমাত্র ছেলে তানভীর হোসেন তন্ময়, যে কিনা বর্তমান তোমার বোনের হাজবেন্ড। বাবার কথাগুলো শুনে ওরা সবাই সেখানে ঠান্ডা বরফের মতো জমে গেল। কারোর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, সবাই যেন বাকরুদ্ধ হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত তারা যাকে অপমান করেছে সে আর কেউ নয়, বিখ্যাত বিজনেসম্যান তারিফুল হাসান। আর লোকটা কি অমায়িক, চুপচাপ এতগুলো কথা শুনে গেল।
কিন্তু মুখ দিয়ে একটা কথাও বলেনি। এত অপমান হওয়ার পরেও রেগে যাওয়ার বদলে মুখে একটা হাসি লেগেই আছে। সবাই সবার ভুল বুঝতে পেরে মাথা নিচু করে নিয়েছে। রাহার বাবা বলে, আমাকে ক্ষমা করবেন, আসলে আমি জানতাম না আপনি সেই বিখ্যাত বিজনেসম্যান তারিফুল হাসান। প্লিজ আমার ব্যবহারে কিছু মনে করবেন না। একে একে সবাই ক্ষমা চাইতে লাগলো। বাবা একগাল হেসে বলে, আরে এখানে ক্ষমা চাওয়ার কি আছে, আমি আপনাদের অবস্থা বুঝতে পারছি। মেয়ে হারিয়ে গেলে মা বাবার মনে অনেক নানান রকমের প্রশ্ন জাগে, তাই আপনারা উত্তেজিত বশতে আমাকে কিছু বলেই ফেলেছেন, তাতে আমি কিছু মনে করিনি। যাই হোক, সব বাদ দেন, এখন আসল কথায় আসুন। আপনারা তো সব শুনেছেন, এখন আপনাদের মতামত বলুন। রাহার বাবা বলে, বিয়েটা যখন হয়েই গেছে এখন না মেনে উপায় নেই। যদি বিয়েটা না হতো তাহলে হয়তো আমি এই বিয়েটা মেনে নিতাম না। আমার কথায় কিছু মনে করবেন না, কারণ তেল আর জল কখনো এক হতে পারে না। কোথায় আপনি আর কোথায় আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আপনাদের সাথে আমাদের যায় না। আমি কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছেন। বাবা বলে, দেখুন আপনি ভুল বললেন, সবাই এক সমান না। আমার ছেলে আপনার মেয়েকে বিয়ে করেছে বলে আমি এখানে আসিনি। এই বিয়েটা না হলেও যদি আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করত, তারপরও আমি আসতাম আমার ছেলের জন্য আপনার মেয়ের হাত চাইতে। টাকা পয়সা কোনো মানে রাখে না, ওটা তো আল্লাহর দান। এখন দিয়েছেন, কখন আবার একসাথে সব টান দিয়ে নিয়ে যাবেন বলা যায় না। তাই ওসবের অহংকার আমি করি না। আমি সাধারণ মানুষ হিসেবে বাঁচতে চাই। দেখুন যা হবার হয়ে গেছে, ওসব টেনে লম্বা করে কোনো ফায়দা নেই। তার চেয়ে বরং বিয়ের তারিখ ঠিক করে ফেলি। আমার ছেলেকে তো আপনার ছেলে দেখেছে। আর হ্যাঁ, যদি আপনারা দেখতে চান তাহলে দেখতে পারেন, ফোন করলেই এখানে চলে আসবে। দাঁড়ান 1 মিনিট। এই বলে বাবা আমাকে ফোন দিয়ে আসতে বলে ঠিকানা দিয়ে দিল। আমি সোজা অফিস থেকে রাহার বাড়িতে গেলাম। আমাকে দেখার পর কারোর মুখ দিয়ে কোনো কথাই বের হলো না। এমন একটা ছেলেকে তাদের মেয়ের জামাই হিসেবে পেয়েছে, এটা যেন অনেক কিছু। হঠাৎ রাহা চা নাস্তা নিয়ে সেখানে এলো। আমাকে দেখে তো সে অবাক হয়ে যায়। সে মনে মনে বলে, লোকটা আসবে, আমাকে বললে কি হতো। এভাবে কেউ কাউকে সারপ্রাইজ করে। একে একে সবাইকে চা দিল, শুধু আমাকে ছাড়া। রাহার মা বলে, কিরে মা, জামাই বাবাজিকে চা দিলি না যে? রাহা বলে, এখনই দিচ্ছি। এই বলে সে ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর আমার জন্য 1 কাপ চা নিয়ে এলো। সেটা আমার হাতে দেওয়ার সময় দুজন চোকাচোকি হলাম। আমি আসাতে সে যে খুশি হয়েছে সেটা বেশ বুঝতে পারলাম। আমি কোনো কথা না বলে চাটা শেষ করলাম। এদিকে সবাই টুকিটাকি কথা বলছে। রাহা ওর বড় ভাইয়ের পাশে দাঁড়িয়ে আমাকে দেখছে। আমি বাবাকে বললাম, বাবা তোমার কথা বলা হয়েছে? বাবা বলে, কেন, তুই কি আবার বেরোবি নাকি? আমি হাতের ঘড়ির দিকে তাকিয়ে বললাম, একটা জরুরি মিটিং আছে আমার, তাই আমাকে এখন যেতে হবে। বাবা বলে, তা বেশ তো, যা, তবে যাওয়ার আগে ওনাদের কথা শুনে যা। রাহার বাবা বলে, আরে না না, আমাদের কিছু জিজ্ঞেস করার নেই, তবে বলছিলাম যে রাতের খাবারটা খেয়ে গেলে ভালো হতো না বাবা। আমি বললাম, না মানে বাবা, একটা জরুরি মিটিং আছে, এখন না গেলেই নয়। আপনারা অনুমতি দিলে আমি এখন আসতে পারি। তারপর সবার থেকে অনুমতি নিয়ে চলে আসলাম। কিন্তু রাহার সাথে আমার কোনো কথা হয়নি। এটাতে রাহা মনে কষ্ট পায়। সে মনে মনে বলে, কিসের এত দেমাক লোকটার, আমার সাথে একটি কথাও বললো না। কোথায় ভাবলাম উনি আমার সাথে কথা বলবে, তাও আবার আলাদাভাবে, কিন্তু সেটা না করে উনি মিটিং এর অজুহাত দিয়ে চলে গেল। এভাবে নানান কথা ভাবতে লাগলো। সেদিন বাবা বিয়ের দিন তারিখ ঠিক করে চলে এলো। রাহা সেখানেই থেকে গেল। 1 সপ্তাহের মধ্যে বিয়ে হবে। দেখতে দেখতে সেই বিয়ের দিন চলে এলো। তারপর খুবই ধুমধামের সাথে আমাদের বিয়ে হলো। বিয়েতে পড়ার জন্য ওকে একটা লাল রঙের গ্রাউন দিয়েছিলাম। গ্রাউনের উপরে ফুল স্লিপের ঢোলা ঢালা একদম লম্বা কুটি সিস্টেম করা, যেটা বোরখার কাজ করবে, তাই এই ব্যবস্থা করেছিলাম। ধরে তো আর এটা বলতে পারি না ওকে যে বিয়েতে বোরখা পরতে হবে, তবে এটা বলেছিলাম অন্তত হেজাব পরো। বিয়ে বাড়িতে নানান রকমের পুরুষ মানুষ থাকে। আমার স্ত্রী যেমনই হোক, আমি কখনোই চাইবো না আমার স্ত্রীকে কেউ বাজে দৃষ্টিতে দেখুক, তাই আপাতত এই ব্যবস্থা করেছি। যতই সে আমার নাপছন্দের হোক না কেন, তারপরও তো সে আমার স্ত্রী, তার ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমারই। যাই হোক, বিয়ে হওয়ার পর সবার থেকে বিদায় নিয়ে ওকে নিয়ে আমাদের বাড়িতে এলাম। নিয়ম অনুযায়ী আজ আমাদের ফুলসজ্জা। এই নিয়ে 2বার ফুলসজ্জা হতে চলেছে। প্রথমটা তো মাঠে মারা গেল, কারণ দুজনের অসম্মতিতে বিয়ে হয়েছে। কিন্তু এখন তো দুজনের সম্মতিতেই বিয়ে হয়েছে, তাহলে কি ফুলসজ্জা হবে? আপনাদের কি মনে হয়? আমি বলে দিচ্ছি, সত্যি বলতে আমি এখন ওকে আমার মন থেকে মেনে নিতে পারিনি। পরে পারবো কিনা তাও জানি না। কেন জানি না, ওকে দেখলে আমার ভক্তি হয় না, মনের ভিতরে কোনো ফিলিংস জন্মায় না। মানুষের একটা পছন্দ অপছন্দনীয় ব্যাপার থাকে। আপনি আপনার জীবন সঙ্গিনী চয়েস করবেন নিজের পছন্দ মতো করে। আপনার পছন্দের মেয়েই আপনার জীবন সঙ্গিনী হবে। কিন্তু সেই জায়গায় যদি আপনার বিয়ে এমন একটা মেয়ের সাথে হয় যাকে আপনার পছন্দই হয়নি, সেক্ষেত্রে কি করবেন আপনি? যাই হোক, ফুল দিয়ে সাজানো খাটে বসে আছে রাহা। সে অপেক্ষা করছে আমার জন্য। এই বিয়ে যখন 2 ফ্যামিলির ইচ্ছেতে হয়েছে, এমনকি আমারও কোনো আপত্তি ছিল না, তাই সে মনে করেছে আমি তাকে মেনে নিয়েছি। আমিও তাকে পছন্দ করি। যদি না করতাম তাহলে কোনো একটা অজুহাত দিয়ে বিয়েটা ভেঙে দিতাম। কি করে ভেঙে দেই বলুন? যে জায়গায় আমার ফ্যামিলি সবকিছু মেনে নিয়েছে, এমনকি ওর ফ্যামিলিও আপত্তি করেনি, সে জায়গায় আমি কি করতে পারি, যেহেতু অলরেডি বিয়ে হয়ে গেছে আমাদের। যাই হোক, রাত 12টার দিকে আমি রুমে গেলাম। রুমে প্রবেশ করে দরজা লাগানোর শব্দ শুনে রাহা কেঁপে ওঠে। ওর বুকটা দুরু দুরু করে ওঠে। এরপর কি হবে সেটা ভেবে আমি দরজা লাগিয়ে সোফায় গা এলিয়ে দিয়ে ভাবছি, কি করব এখন, আমার কি করা উচিত।
এদিকে রাহা বড় ঘোমটা দিয়ে চুপচাপ বসে ভাবছে। এই বুঝে আমি এসে ওর পাশে বসলাম। এই বুঝে আমি ওর মাথার ঘোমটা সরিয়ে ওর মিষ্টি মুখটা দেখে তারিফ করলাম। খুবই রোমান্টিক অনুভূতি কাজ করছে ওর মাঝে। ওদিকে সে খেয়ালই করলো না যে আমি সোফায় শুয়ে পড়েছি আর আমার চোখে ঘুম নেমে এসেছে। আসলে আমি ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছি। প্রায় অনেকক্ষণ সময় কেটে গেল অপেক্ষা করতে করতে, কিন্তু আমার কোনো পাত্তা নেই। সে এবার অনিচ্ছা থাকা সত্ত্বেও ঘুমটা সরিয়ে দেখলো আমি কোথায়। দেখে আমি সোফায় শুয়ে আছি। এটা দেখে বেশ অবাক হয়। কিছুক্ষণ আমার দিকে ওভাবে তাকিয়ে থাকে। তার বোধগম্য হচ্ছে না আমি কেন সোফায় ঘুমিয়েছি। যে জায়গায় সবকিছু স্বাভাবিক সে জায়গায় আমার কি হলো আবার। ভাবনা যেন কোনো অন্ত নেই। রাহা ভাবে আমি ক্লান্ত হয়ে পড়েছি, তাই হয়তো ঘুমিয়ে পড়েছি। এটা ভেবে সে আমাকে ডাকতে আসে। আমি তখন কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছি। রাহা এসে আমার মাথায় হাত বুলিয়ে বলে, এই যে শুনছেন। প্রথম ডাকেই আমার চোখ খুলে গেল। চোখ খুলে দেখি রাহা আমার মুখের উপর ঝুঁকে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রাহা বলে, কি ব্যাপার, আপনি এখানে ঘুমিয়ে পড়েছেন যে? আপনার কি শরীর খারাপ লাগছে? আমি কিছু না বলে উঠে বসলাম। আমি বললাম, না তেমন কিছু না, তুমি এখনো ঘুমাওনি? আমার কথা শুনে রাহা যেন আসমান থেকে পড়ে। অবাক চোখে তাকিয়ে থাকে আমার দিকে। সে বুঝতে পারছে না আমি কেন তাকে ঘুমোতে বলছি। কারণ আজ আমাদের বাসর রাত। রাতে হাজবেন্ড ওয়াইফ একে অপরের সাথে গল্প করে কাটাবে, একে অপরের কাছে আসবে, ঘনিষ্ঠ মুহূর্ত কাটাবে। এই রাত স্বামী স্ত্রী দুজনের মাঝে স্মরণীয় রাত হয়ে থাকবে। কিন্তু সেটা না করে আমি তাকে ঘুমানোর কথা কেন বলছি? তাহলে কি আমি ভুলে গেছি যে আজ আমাদের বাসর রাত? রাহা এসব কথা মনে মনে ভেবে আমাকে বলে, আপনি কি ভুলে গেছেন আজ আমাদের বাসর রাত? আমি বললাম, না ভুলিনি। রাহা বলে, আজকের রাত একটা স্মরণীয় রাত। এই রাত স্বামী স্ত্রীর মাঝে শুধু একবার আসে, কিন্তু আমাদের ক্ষেত্রে তো দুবার এসেছে। প্রথমবার হয়তো দুজনের মাঝে ভুল বোঝাবুঝির কারণে কিছুই হয়নি, কিন্তু আজকের রাত তো। এই বলে রাহা চুপ হয়ে গেল। আমি বললাম, আজকের রাত কি বলো? রাহা তারপরও চুপ। আমি বললাম, থাক কিছু বলতে হবে না, চলো নফল নামাজটা আদায় করে নিই, তারপর ঘুমাবে, আমার ঘুম পাচ্ছে। এই বলে আমি উজু করতে চলে গেলাম। রাহা আমার দিকে তাকিয়ে আছে। এটা যেন সে আশা করেনি। সে আমার কাছ থেকে অন্য কিছু আশা করেছিল। সে বেশ বুঝতে পারছে আজকের বাসর রাতেও তার সাথে আমার কিচ্ছু হবে না। কিন্তু কেন? প্রত্যেকটা মেয়েই তার স্বামীর ভালোবাসা পেতে ইচ্ছুক। তাহলে সে ভালোবাসা ওর কপালে কেন জুটবে না? নানান প্রশ্ন মাথায় ভর করেছে ওর, কিন্তু কোনোটারই উত্তর খুঁজে পাচ্ছে না। কোনোভাবেই যেন হিসাব মিলাতে পারছে না। আমি উজু করে আসার পর রাহা গেল উজু করতে। কিছুক্ষণ পর সেও এলো উজু করে। তারপর দুজন দুরাকাত নফল নামাজ পড়লাম। নামাজ পড়ে উঠে কাপড় চেঞ্জ করে আমি শুয়ে পড়লাম। রাহা বেশ কিছুক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে বসে ভাবছে। ওনার এরকম আচরণ আমার সহ হচ্ছে না। ইচ্ছে করছে চিৎকার করে কান্না করি, কিন্তু ওনাকেও কিছু বলতে পারছি না। এত রাতে সিক্রেট করাটা ঠিক হবে না। কাল সকালে জিজ্ঞেস করব এমনটা করার মানে কি। এইসব ভেবে সেও কাপড় চেঞ্জ করে শুয়ে পড়লো, কিন্তু মাঝখানে কোনো বালিশ দেয়নি। আর বালিশ দেওয়ারও কোনো প্রয়োজন বোধ মনে করেনি, কারণ সে আমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছে। এমনকি আমার সঙ্গ পেতে তার খুব ইচ্ছেও করছে। সেটা সে মুখ ফুটে না বললেও আমি বুঝতে পারছি। যেহেতু আমি অন্যদিকে ফিরে শুয়ে আছি, তাই আমার পিছনে কি হচ্ছে আমি বলতে পারছি না। তবে এইটুকু অনুভব করতে পারছি যে রাহা কান্না করছে। হয়তো আমার আচরণ তার কাছে অপমান মনে হচ্ছে, হয়তো তাকে ইগনোর করেছি বলে সেটা সে মেনে নিতে পারছে না। কিন্তু কি করব আমি যে কোনোভাবে মেনে নিতে পারছি না ওকে। কোনো ইন্টারেস্ট নেই ওর প্রতি আমার। কিন্তু এখন যে কান্না করছে, কিভাবে থামাবো? কি বললেও শান্ত হবে? প্রায় অনেকক্ষণ চুপচাপ শুয়েছিলাম। ভেবেছিলাম ওর কান্না বন্ধ হয়ে যাবে, কিন্তু না, বন্ধ হওয়ার বদলে ক্রমশ বাড়ছে। আমার আর সহ হচ্ছে না। তাই আমি ঘুমানোর ভান করে ওর দিকে ফিরে শুলাম। চোখ একটু ফাঁক করে দেখলাম সে আমার দিকে ফিরে শুয়ে কান্না করছে। আমি ঘুমের ভান ধরেই আমার এক হাত ওর মুখের সামনে রাখলাম, একদম ওর ঠোঁটের কাছে। রাহা ভেবেছে আমি ঘুমিয়ে আছি, তাই সে ওর একটা হাত আমার হাতের উপরে রেখে শক্ত করে ধরলো। আমি চুপচাপ শুয়ে আছি, দেখি ও কি করে। কিন্তু না, বেশ কিছুক্ষণ সময় কেটে গেল এভাবে। সে কিছু করছে না, শুধু কান্না করছে আমার হাত শক্ত করে ধরে। মনে হচ্ছে আমার হাতটাই যেন ওর একমাত্র সাহারা। হঠাৎ টুপ করে আমার হাতে একটা চুমু খেলো। তারপর আমার হাত ওর বুকের সাথে শক্ত করে চেপে ধরে রাখে। এমন ভাবে বুকের সাথে হাত চেপে রেখেছে যার ফলে আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। শরীর ক্রমশ গরম হয়ে উঠছে। অন্যরকম একটা শিহরণ জেগে উঠেছে ওকে কাছে পাওয়ার জন্য। কিন্তু আমি এত সহজে দুর্বল হতে পারি না। ওকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না যে আমি ওর ছোঁয়া পেলে ওর প্রতি দুর্বল হয়ে পড়ি। না, এভাবে আর কিছুক্ষণ থাকলে সত্যি কিছু একটা হয়ে যাবে। এবার দেখছি আমাকে কথা বলতেই হবে। আমি চোখ খুলে ওর দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে? এত রাতে কান্না করছো কেন? আচ্ছা, তোমার সমস্যা কি বলো তো? যখন তখন শুধু কান্না করো। আমি তো তোমাকে কিছুই বলিনি, যার জন্য এভাবে কান্না করছো। আমার কথা শোনার সাথে সাথে আমার হাত ছেড়ে দেয়। আমি সেটা দেখেও না দেখার ভান করলাম। রাহা ফ্যালফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে। সে মনে মনে বলে, আমি কেন কান্না করছি আপনি কি সত্যিই বুঝতে পারছেন না, নাকি বুঝেও না বোঝার ভান করছেন? কেন কষ্ট দিচ্ছেন আপনি আমাকে? কেনই বা এমন করছেন আমার সাথে? আমি ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বললাম, কি হলো? এমন করে তাকিয়ে আছো কেন? আর কথাই বা বলছো না কেন? রাহা কান্না জড়িত গলায় বলে, কিছু না। এই বলে অন্যদিকে ফিরে শুয়ে পড়লো। আমি বললাম, কান্না বন্ধ করো, আর যেন একটাও টু শব্দ না শুনি। আর একটা কথা, মাঝখানে বালিশ দাওনি কেন? রাহা বলে, সরি, ভুলে গেছি। এই বলে সে মাঝখানে দুটো বালিশ দিয়ে দিল। আমি জানি সে ইচ্ছে করেই দেয়নি।
আমি এটাও জানি সে আমার কথায় খুব কষ্ট পেয়েছে। ওকে এভাবে কষ্ট পেতে দেখে আমার খারাপ লাগছে। ইচ্ছে করছে বুকে একটু জড়িয়ে নিয়ে বলি আমার এমন ব্যবহারের জন্য সরি। এদিকে রাহা কান্না করতে করতে একসময় ঘুমিয়ে পড়ে, কিন্তু আমার ঘুম আসছে না। আজ ওকে এভাবে কষ্ট পেতে দেখে আমার খুব খারাপ লাগছে। আমি যেটা করছি ওর সাথে সত্যি কি ঠিক করছি? মনকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই পারছি না। রাত আনুমানিক 2টো হবে। রাহা আমার পাশে ঘুমে কাতর হয়ে আছে। ঘরের ডিম লাইটের আলোতে ওর চেহারাটা বেশ ভালো দেখা যাচ্ছে। আমি ওর দিকে ফিরে ওকে দেখতে লাগলাম। ওর কান্নামাখা মুখটা দেখে নিজেকে অপরাধী মনে হচ্ছে। একসময় না পেরে মাঝখানের বালিশগুলো সরিয়ে আস্তে করে ওকে বুকে টেনে নিলাম। ওর মলিন মুখটায় হাত বুলিয়ে কপালে একটা চুমু দিলাম। ওর ভেজা চোখে আলতো করে চুমু খেলাম। মাথার চুলের মুঠে আলতো করে ধরে বুকের সাথে চেপে ধরি। তখনই ওর চুলের মিষ্টি গন্ধটা নাকে এসে লাগতেই চোখ বন্ধ করে সেখানে মুখ গুজে জোরে একটা নিঃশ্বাস নিলাম। আমি যেন সেখানে নিজেকে হারিয়ে ফেলছি। ওর দুগালে চুমু খেয়ে যখন ওর দিকে তাকালাম, তখন খুব ইচ্ছে করছিল ওর ঠোঁটে একটা চুমু খাই, কিন্তু নিজের বিবেকে বাধছে। তাই আর সামনে না এগিয়ে ওকে ওর জায়গায় শুইয়ে দিয়ে আমি আমার জায়গায় এসে শুয়ে পড়ি। একসময় নানান কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। সকালে রাহার আগে আমার ঘুম ভাঙে, কিন্তু ঘুম থেকে উঠে হঠাৎ এমন দৃশ্য দেখবো সেটা আশা করিনি। ভাবতে পারিনি এমন হবে। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। কেন এমনটা হচ্ছে? সে কি নিজের ইচ্ছায় এমনটা করছে? কি করতে চায় সে? এরপর যা হলো। আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।